নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা শস্য বিমা সম্পর্কে। তো 2025 সালে বাংলা শস্য বিমা ফর্ম বেরিয়ে গেছে। তো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এই সম্পর্কে আলোচনা করব এবং ফর্মটি কোথায় পাবেন, কী ডকুমেন্ট নিয়ে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে, কোথায় জমা করবেন, সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে নিজেই আপনি বাড়িতে বসে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, কাউকে ধরতে হবে না, কারো কাছে যেতে হবে না এবং কোনো এক্সট্রা পয়সা খরচা করার কোনো প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনি দেখতেই পাচ্ছেন এই ফর্মটা আমি আপনাদের সামনে ওপেন করেই রেখেছি। তো বাংলা শস্য বিমা বিএসবি, এখানে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকে এটা এবছরের শস্য বিমাটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স আপনাদেরকে প্রোভাইড করছে। তো এখানে খারিফ 2025 মরশুম, এটা ধানের জন্য। তো এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি সমস্তটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো। তো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে ইন্স্যুরেন্স যে কোম্পানি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে কোম্পানি এসবিআই থেকে দেওয়া রয়েছে। এখানে মধ্যস্থকারী বিবরণ এই অপশানটা আপনাদেরকে কিন্তু কিছু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এই অপশানটা আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে এখানে স্টার্ট হবে আপনাদের এই যে কৃষকের নাম, এখান থেকে শুরু হবে কৃষকের নাম। তো কৃষকের নাম এখানে লিখে দেবেন। এখানে তারপরে বাবা মানে পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম লিখে দেবেন, তারপরে বয়সটা লিখে দেবেন। তো এটা বাংলায় ফর্ম, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন আর ইংরেজিও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনোভাবে লিখলেই কিন্তু চলবে। তো বয়সটা লিখে দেবেন। তারপরে লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, অন্যান্য। যদি আপনি ছেলে হন তাহলে পুংয়ের টিক মার্ক দিয়ে দেবেন, আর স্ত্রী হলে স্ত্রীতে টিক মার্ক খালি দিয়ে দেবেন, আর কিছু করার দরকার নেই। তারপরে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এটা কিন্তু আবশ্যিক, আপনাকে বসাতেই হবে ভোটার কার্ডের নাম্বার, এখানে আপনি বসিয়ে দেবেন আপনার ভোটার কার্ডটা দেখে। তারপরে জাতি, এখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সমস্ত অপশান রয়েছে। আর যদি সাধারণ হয় প্রথমে সাধারণ অপশানটায় টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা মোবাইল নাম্বার দেবেন আপনার পরিবারের। তারপরে আধার নাম্বার, এটাও আবশ্যিক, এটাও আধার নাম্বারটা অবশ্যই আপনি এখানে লিখে দেবেন। তারপরে বসবাসের ঠিকানা মৌজা অথবা গ্রাম, এখানে আপনি মৌজা অথবা গ্রামের নাম লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এবারে ব্লক, তারপরে এখানে জেলা, তারপরে কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না জানতে চাইছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, এতে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে কৃষক বন্ধু আইডি, যদি কৃষক বন্ধু আইডি আপনার কাছে থাকে তাহলে এখানে লিখে দেবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন। এটা যদি ফাঁকা রেখে দেন তাও কোনো সমস্যা নেই। আর আপনি যদি কৃষক বন্ধু আইডি নাম্বার বের করতে না জানেন তাহলে কমেন্টে বলবেন, আমি সেই আইডি নাম্বারটাও কীভাবে বের করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে এখানে আপনার জমির এখানে বিবরণ দিতে হবে, আপনার জমি সম্পর্কে এখানে উল্লেখ করতে হবে। ব্লক, গ্রাম পঞ্চায়েত, তো এখানে আপনার যেখানে যে এলাকায় জমিটা আছে সেই এলাকার ব্লক লিখবেন, তারপরে সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এবারে মৌজা নাম ও জেএল নাম্বার, তো এখানে মৌজার নাম, জেএল নাম্বার, আপনি শুধু জেএল নাম্বার লিখে দিলেও এখানে চলবে, কোনো অসুবিধা নেই। তারপরে খতিয়ান নাম্বার, তো আপনার অবশ্যই রেকর্ডটা আপনি 2025 সালের বের করাবেন। কোনো ক্ষেত্রে 2024 সালেরও কিন্তু জমা নিয়ে নেয়। তো যদি আপনার 2025 সালের রেকর্ড এখনও বের করে না থাকেন তো অবশ্যই আপনি একটু খোঁজ নেবেন আপনার 2024 সালের রেকর্ড দিয়ে হবে কি না। যদি হয় তবেই কিন্তু 2024 সালের রেকর্ড দেবেন, যদি বলে না নেওয়া যাবে না তাহলে 25 সালের রেকর্ডটাই দেবেন। তো রেকর্ডে যে খতিয়ান নাম্বারটা আছে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে দাগ নাম্বার, আপনার ওই খতিয়ান নম্বরে কতগুলো দাগ নাম্বার আছে আপনি এখানে এক একটা করে এখানে ছোটো ছোটো করে ঘরের মধ্যে লিখবেন। যদি অনেকগুলো দাগ নাম্বার হয় 15, 20, 25 তাহলে কিন্তু সবগুলো না লিখলেও চলবে, আপনার যতটা ধরবে এখানে দাগ নাম্বার সেই অনুযায়ী পরিষ্কার করে খালি কয়েকটা দাগ লিখে দিলেও চলবে। তারপরে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর, এখানে তো আপনার জমির অংশটা আপনার তো রেকর্ডে দেওয়া রয়েছে, একর হিসেবে আপনি জমির অংশটা এখানে লিখে দেবেন একর অনুযায়ী। তারপরে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, তো এখানে যেটা আপনার হচ্ছে আপনার নিজস্ব জমি হলে নিজস্ব বলে লিখে দেবেন, আর যদি ভাগ চাষি হন তাহলে ভাগ চাষি বলে লিখবেন। এবার ফসল রোপণের এখানে তারিখটা জানতে চাইছি, এখানে আপনি কত তারিখে ফসল রোপণ করেন। আপনি যদি তারিখ বসাতে চান, আপনার যদি মনে থাকে তাহলে আপনি তারিখটা বসাবেন, নাহলে এটা না বসালেও কোনো অসুবিধা হয় না। তো এইটা গেল একটা। এবারে যদি আপনার কাছে একাধিক আপনার খতিয়ান থাকে, আপনার একাধিক মৌজায় আপনার জমি থাকে তাহলে সেক্ষেত্রে আবার সেমভাবে এরকম পরের লাইনে আপনি ফিল আপ করে দেবেন। যদি আলাদা আলাদা আপনার গ্রাম পঞ্চায়েতে আর আলাদা আলাদা ব্লকে যদি আপনার জমি থাকে সেই আপনার রেকর্ড অনুযায়ী দেখে। তো তারপরে
আপনি নিচে চলে আসবেন, এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে আপনাকে, কৃষকের নাম এখানে পাসবই অনুযায়ী, তো এখানে পাসবই অনুযায়ী যে নামটা আছে ব্যাংকের পাসবই সেই নাম স্পেলিং অনুযায়ী আপনি এখানে লিখবেন। তো ব্যাংকের বই আপনার যেহেতু ইংরেজিতে আপনার স্পেলিং থাকবে, তাই আপনি এইটা প্রথমেরগুলো যদি বাংলাতে লিখে থাকেন তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানটা অবশ্যই আপনি ইংলিশেই ফিল আপ করবেন আপনার ব্যাংকের বিবরণটা। প্রথমে আপনার নামটা লিখবেন, ব্যাংকের যে অনুযায়ী নামের বানান আছে সেই অনুযায়ী লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকের বই আপনি ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন, তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন, কোন ব্রাঞ্চে আপনার বই সেইটা লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে দেখে বসিয়ে দেবেন, তারপর আইএফসি কোড আর অ্যাকাউন্টের ধরন। অ্যাকাউন্টের ধরন বলতে দুরকম হয়, আপনার সেভিংস অথবা কারেন্ট, তো আপনার নিশ্চয়ই সেভিংস অ্যাকাউন্ট থাকবে, তো আপনি এখানে সেভিংস বলে লিখে দেবেন। তারপরে এবারে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, তো এখানে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটাও এখানে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি এখানে বলে দিচ্ছি, কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। তো ভোটার আইডি আধার কার্ড অবশ্যই আপনি দিয়ে দিবেন, পাসবই, এখানে পাসবই বলতে অ্যাকাউন্টের যে ব্যাংকের বই সেটার এক কপি জেরক্স, আর এখানে পর্চা, খতিয়ান, দলিল, এখানে নিজস্ব যাদের নিজস্ব আছে তাদের ক্ষেত্রে আপনারা রেকর্ড, জমি রেকর্ড তো দিয়ে দিচ্ছেন, আর ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক লিখিত প্রদত্ত দিতে হবে। তো যাদের ক্ষেত্রে ভাগচাষি যারা জমি চাষ করেছেন তাদের ক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাবেন, সেখান থেকে গিয়ে একটা নির্দিষ্ট শংসাপত্র আপনারা ওখানে বলে ওখান থেকে পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন, তাহলে ওইটা জমা দিলেও চলবে। তারপরের অপশানে এখানে এইটা দেওয়ার দরকার নেই, আপনাদের এই প্রথম তিনটে ফিল আপ, মানে তিনটে যে জিনিস বলেছে, তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আর আপনার ব্যাংকের পাসবই, আর আপনার জমির রেকর্ড, এই চারটা জিনিস জেরক্স আপনারা সঙ্গে ফর্মের সঙ্গে জমা করলেই চলবে। তারপরে এখানে ঘোষণা দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে আপনার সাক্ষীর সই, আপনি যদি চান কাউকে সাক্ষী হিসেবে সই করাতে পারেন, আর এখানে নাহলে এখানে ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে কৃষকের সই বা টিপছাপ, কৃষক যদি সই করতে পারেন তো অবশ্যই কৃষক সই করবেন, যদি না সই করতে পারেন তাহলে টিপছাপ মানে আঙুলের ছাপ আপনি দিতে পারেন। তারপরে এখানে এই অপশানটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে নিচে আসবেন, নিচে প্রাপ্তি স্বীকার, এটাও কিন্তু ফিল আপ করতে হয় না, কিন্তু সাধারণত দেখা যায় যেখানে আপনি জমা করতে যাবেন তারা সময়ের অভাবে এই অংশটা ফিল আপ করতে চায় না, তাই অবশ্যই আপনারা এই অংশটাও ফিল আপ করে নেবেন। তো এখানে আপনি লিখবেন কি কি সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে শ্রী শ্রীমতী দিয়ে, আপনি ছেলে হলে আপনার নাম লিখবেন, মেয়ে হলে এখানে আপনি যদি মেয়ে হন শ্রীটা কেটে দেবেন, আর যদি ছেলে হন তাহলে শ্রীমতীটা কেটে দিয়ে এখানে নামটা লিখবেন। তারপরে পিতা, স্বামী, আপনার পিতা অথবা স্বামী যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। যিনি ড্যাশ গ্রাম, এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের ড্যাশ ব্লক, এখানে আপনার ব্লকের নামটা লিখবেন। ড্যাশ জেলার, এখানে জেলা আপনার মানে আপনার কোন জেলা, সেই জেলা বা স্থানটা আপনি লিখে দিবেন, জেলাটা। একজন কৃষক তার নিকট হইতে ড্যাশ তারিখে, এখানে যে তারিখে আপনি জমা করবেন এই ফর্মটা সেই তারিখটা আপনি এখানে লিখে দিবেন। ড্যাশ ফসলের জন্য, এখানে আপনি ধান বলেও লিখতে পারেন, অথবা এখানে আপনার যে উপরে হেডলাইন আপনি দেখতে পাবেন খারিক শস্য বলে লেখা আছে, খারিক বা ধান যে কোনো একটা লিখে দিলেই হবে, অসুবিধা নেই। ফসলের জন্য এখানে এবারে ড্যাশ একর, এখানে জমির যে পরিমাণটা আপনি উপরে বসিয়েছেন সেইটা টোটাল অংশটা এখানে বসিয়ে দেবেন। জন্য একই পরিমাণ জমির অংশ পূরণ করার প্রস্তাব গ্রহণ করা হইল, ঝুঁকির প্রস্তাব যাচাই সাপেক্ষে, এখানে আবার শ্রী শ্রীমতী আবার নাম লিখবেন, এখানে ড্যাশ এর ব্যাংকের, এখানে আপনার ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন। তারপরে ড্যাশ শাখা, এখানে আপনার ব্রাঞ্চের নাম, শাখার নামটা লিখবেন, অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নম্বর হলো, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা পুরোটা লিখে দিতেন। তারপরে এবারে মধ্যস্থতাকারী নাম, এইটা এখানে লেখার কোনো দরকার নেই, আর ঠিকানাটা এটা না লিখলেও চলবে, এটা তারাই এই তিনটে জিনিস। আর এখানে এই দিকটা ডান দিকে লাস্টে আপনাকে যিনি জমা নেবেন তিনি একটা সই করে একটা সিলমোহর দিয়ে এই যে রিসিপ্ট কপিটা লাস্টের দিকের এই অংশটা কিন্তু আপনাকে ফেরত দেবে, এই অংশটা আপনি কেটে আপনার কাছে রেখে দেবেন, পরবর্তী ক্ষেত্রে এইটা আপনার প্রমাণ হিসেবে থাকবে যে আপনি জমা করেছিলেন। তো বন্ধুরা এইভাবেই আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, আর এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে নির্দিষ্ট যে আপনাদের কৃষি দপ্তর আছে সেইখানে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, এই ফর্ম আপনি অনলাইনে জমা করতে পারবেন না, আপনাকে কৃষি দপ্তরে গিয়ে চাইলে আপনি আগে খোঁজ নিতে পারেন যে এই ফর্মটা এখন দেওয়া হচ্ছে কি না। তো অবশ্যই দেওয়া শুরু হয়ে যাওয়ার কথা, এবার অনেক জায়গায় বন্যা হয়ে আছে যে কারণে হয়তো একটু লেট হবে, তো যেখানে শুরু হয়েছে আপনারা অবশ্যই ফর্মটা ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করে ওখানে জমা করে দেবেন, এর সঙ্গে যে নথিগুলো বললাম সেই নথিগুলো
সেগুলো 1 কপি করে জেরক্স দিবেন, আর নিচে অবশ্যই একটা করে সমস্ত জেরক্সের নিচে একটা করে সই করে দেবেন। আর যে যিনি সই করতে পারবেন একটা টিপছাপ দিয়ে দিবেন, দিয়ে এই ফর্মটা আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়, আপনাদের এইভাবেই আপনারা কিষাণ বাংলা শস্য বিমা আপনারা ফর্মটা জমা করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।